সমাজ এখন সাংঘাতিকভাবে বিভক্ত। আপনি ভোট নিতে যাবেন, কোনো বাড়িতে ঢুকবেন, বাবা সারাদিন নামাজ পড়ছেন অথবা বাবা সারাদিন কাজ করছেন, তার ওয়াইফ সারাদিন নামাজ পড়ছেন, ছেলে একটা টিকটক করে, মেয়ে একটা কোরিয়ান অ্যাক্টর হতে যায়। আমরা মডার্নাইজেশন, গ্লোবালাইজেশনের নাম করে আমাদের রুট, আমাদের ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়েছি। আমাদের ধর্মে আর কালচারে ফেরত আসতে হবে যদি সমাজকে বাঁচাতে হয়। সুতরাং আমরা যারা এখানে আছি, তাদের পলিটিক্যাল লিডার হওয়ার পাশাপাশিও প্রত্যেকেরই সামাজিক লিডারের ভূমিকায় যেতে হবে। আন্দালিব রহমান পার্থ এখানে একটি ভালো সমস্যাকে অ্যাড্রেস করেছেন। আমাদের সমাজ এখন আসলেই সাংঘাতিকভাবে বিভক্ত। বাবা নামাজ পড়েন, মা সিরিয়াল দেখেন, ছেলে মেয়ে টিকটক করে। এই রিয়েলিটি আমাদের সাথে ম্যাচ না করলেও সমাজের একটা উল্লেখযোগ্য অংশ এই বাস্তবতায় অভ্যস্ত। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আমাদের সামনে যখন আমাদের সমস্যাগুলোকে কেউ আইডেন্টিফাই করে এটা নিয়ে কথা বলে, তখন অবচেতনভাবেই আমাদের সাপোর্ট কিংবা আমাদের ইন্টেলেকচুয়াল লিডারশিপ ওই ব্যক্তির প্রতি চলে যায়। কারণ আমি মনে করি সে আমার সমস্যাটা ধরতে পেরেছে, সে আমার কণ্ঠস্বর হয়ে আমার পক্ষে কথা বলছে। কিন্তু সে আমার প্রবলেমকে অ্যাড্রেস করার পর সমাধান হিসেবে কী দিচ্ছে সেটা আমরা অনেকে চিন্তা করে দেখি না। এখানে আন্দালিব রহমান পার্থ বলছেন আমাদের সোশ্যাল লিডারশিপ দরকার, আমাদের রিলিজিয়ন, আমাদের কালচারকে প্রমোট করা দরকার, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সোসাইটি, আমাদের জেনারেশনকে এগুলোর হাত থেকে রক্ষা করতে পারবো। এই সলিউশনের মধ্যে আসলে প্রবলেমটা কি সেটা বোঝার আগে একটা এক্সাম্পল দিই। জুলাই আন্দোলনের কথা ধরুন। এই জুলাই আন্দোলন যখন শুরু হয়েছিল তখন হাসিনা ছিল আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। যখন তারা বলেছিল এই সিস্টেমের মধ্যে সমস্যা আছে, তারা এই ব্যবস্থার পরিবর্তন চায়। এই আন্দোলনের ছাত্ররা যখন এই কোটা প্রথার বিরোধিতা করেছিল, তখন এই সবগুলো বিষয় আমাদের সমস্যার সাথে মিলে গিয়েছিল। তাই যখনই আমরা দেখলাম আমাদের সমস্যার পক্ষে কেউ দাঁড়িয়েছে, আমাদের সমস্যা নিয়ে একে কথা বলছে, তখন এই সমস্যাকে তারা কিভাবে সমাধান করবে সেটি না ভেবেই আমরা তাদেরকে সাপোর্ট করেছি, তাদের পাশে এসে দাঁড়িয়েছি। যার ফলে এই হাসিনা নামক সমস্যা থেকে আমরা আপাতদৃষ্টিতে সমাধান পেলেও এর কোনো কার্যকরী সমাধান, এর কোনো চিরস্থায়ী পরিবর্তন হয়নি। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি সেই একই ব্যবস্থা রয়ে গেছে, সংস্কারের কোনো কিছুই হয়নি, মাঝখান থেকে কিছু চেহারার বদল হয়েছে। এবং যারা আন্দোলন করেছিল তারা সেই তথাকথিত একই সেকুলার ডেমোক্রেটিক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা মূলধারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে। আরেকটি এক্সাম্পল দিই, মুসলিমদের আজকে এই দুর্দশা, অধঃপতন, নির্যাতন, নিপীড়নের কারণ কি জানেন? আপনি যদি বলেন তাদের জ্ঞানের অভাব, নলেজ নাই, তাহলে এটি ভুল হবে। কারণ এখন আমাদের সামনে শত শত কিতাব, শত শত স্কলার, লক্ষ লক্ষ ইসলামিক লেকচার, এগুলো অহরহ আমাদের সবার হাতের নাগালে আছে। আপনি যদি বলেন সামর্থ্যের অভাব, এখানেও দ্বিমত করার জায়গা আছে। কারণ মুসলিমরা আগের চেয়ে সংখ্যায় অনেক বেশি। মুসলিম দেশগুলো তেল গ্যাসের খনিতে ভাসতেছে। মুসলমানদের টাকার অভাব নেই। ভূরাজনৈতিকভাবে তারা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে বসবাস করছে। তাদের প্রচুর সংখ্যক সেনাবাহিনী আছে। কোনো কিছুরই অভাব নেই। তাদের আসল সমস্যা হচ্ছে তাদের পুরুষ নেই। পুরুষ বলতে সাহসী, সুপুরুষ যাকে বোঝায়। এই সব কথাগুলো একজন ইসলামিক সেলিব্রিটির কথা। তো উনি এই যে প্রবলেমগুলো বললেন, মুসলমানদের জ্ঞানের অভাব নেই, মুসলমানদের সম্পদের অভাব নেই, শক্তির অভাব নেই, কিন্তু সমাধান হিসেবে তিনি যা বলছেন যে মুসলমানদের পুরুষ নেই, এটি কি আসলে সত্য? কিংবা মুসলমানরা এই পুরুষ তাহলে কিভাবে তৈরি করবে? আর এই বিদ্যমান বাস্তবতায় যদি সেই পুরুষ তৈরি করা যেতই, তাহলে মুসলমানরা যুগের পর যুগ ধরে এত সাফার করছে কেন? ঠিক একইভাবে আন্দালিব রহমান পার্থ যে সমাধান দিয়েছেন, আমাদের সোশ্যাল লিডারশিপ দরকার। এই সোশ্যাল লিডারশিপ আসলে কি? এটি দিয়ে কিভাবে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে? উনি আমাদের সমস্যাকে তো অ্যাড্রেস করতে পেরেছেন ঠিকই। সোশ্যাল লিডারশিপ মানে যদি এই হয়, একজন নেতা নিজের স্বার্থের উপর সমাজের স্বার্থকে প্রাধান্য দিবেন, সমাজের নৈতিকতা, মূল্যবোধকে প্রোটেক্ট করার জন্য উনি নিয়োজিত থাকবেন, তাহলে প্রশ্ন আসে উনি কোন আদর্শের ভিত্তিতে সেই নৈতিকতাকে প্রোটেক্ট করবেন? উনি কোন আদর্শ সমাজের কাছে ফেরি করবেন? কারণ হচ্ছে আন্দালিব রহমান পার্থ নিজেই একজন সেকুলার। আর এই সেকুলার আদর্শ ইসলামিক আদর্শের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। এই সেকুলার আদর্শের কারণেই সমাজে ফ্রি মিক্সিং তৈরি হয়। এই সেকুলার ডেমোক্রেটিক আদর্শের কারণেই সমাজে এই এন্টারটেইনমেন্ট, ব্যক্তি স্বাধীনতার নামে যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করা, অশ্লীলতা, বেহায়াপনা, ওয়েস্টার্নাইজেশন, পোশাকের স্বাধীনতার নামে যা ইচ্ছা তা পড়া, এমনকি মানবাধিকারের নামে বাংলাদেশে অলরেডি সমকামীদের বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছে। তো এখন উনি নিজেই এই সেকুলার সিস্টেমের ধারক বাহক হয়ে উনি সোশ্যাল লিডারশিপের মাধ্যমে মুসলমানদের এই মূল্যবোধ কীভাবে রক্ষা করবেন? তিনি কিভাবে এই ফ্যামিলিগুলোকে প্রোটেক্ট করবেন? একটি জেনারেশন যারা টিকটক দেখে বড় হচ্ছে, যারা সিরিয়াল দেখে বড় হচ্ছে, তাদেরকে উনি একজন সেকুলার হিসেবে কী অফার করার আছে? তার সেকুলারিজমই তো ইসলামকে সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে নাক গলাতে দেয় না। এখন যদি ইসলামিক প্রিন্সিপাল অনুযায়ী তাদেরকে বলা হয় যে সমাজে অশ্লীলতা বন্ধের জন্য সব ধরনের নাটক, সিনেমা, অশ্লীল বিজ্ঞাপন, অশ্লীল সিনেমা এগুলো বন্ধ করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে সাজাতে হবে, এখানে ফ্রি মিক্সিং, সমকামিতা, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে যে মূল্যবোধ বিরোধী জিনিসগুলো আছে সেগুলোকে বাদ দিতে হবে, সমাজে পর্দা করাকে, হিজাব করাকে, পুরুষদের দৃষ্টিনত করাকে রাষ্ট্রীয়ভাবে প্রপোগেট করতে হবে, মানুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য। এই দুনিয়া অর্জনকেই সফলতার মাপকাঠি হিসেবে না দেখিয়ে আল্লাহ সন্তুষ্টি এবং আখিরাতের সফলতাকেই আসল সফলতা হিসাবে রাষ্ট্রীয়ভাবে প্রচার করতে হবে। বেশি বেশি করে আমাদের পূর্বপুরুষ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, তাদের জীবনীকে প্রচার করতে হবে। তাদেরকে আমাদের সামনে হিরো হিসেবে প্রেজেন্ট করতে হবে।
এই জিনিসগুলো কি আন্দোলিব রহমান পার্থ এবং তার গংরা মেনে নিবে? তখন তারা এসে ট্যাগ দিবে, আপনি এটাকে আফগান বানাতে চান, এটাকে উগ্রবাদী বানাতে চান, এই দেশকে পিছিয়ে নিয়ে যেতে চান। আবার মানুষের প্রবলেমকে আইডেন্টিফাই করে তাদের সেন্টিমেন্ট নেওয়ার জন্য, তাদের বাহবা পাওয়ার জন্য আপনি ঠিকই ইসলামের কথা বলেন, নৈতিকতার কথা বলেন, মূল্যবোধের কথা বলেন। তাই এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং যারাই আমাদের সমস্যা নিয়ে কথা বলুক, আমাদেরকে আগে বুঝতে হবে এর সমাধান হিসেবে তারা পরবর্তীতে কি দিতে চায়। কেউ আমাকে বলল দারিদ্রতা থেকে মুক্তি দিবে, সেটি কিভাবে দিবে? সে যদি পরবর্তীতে আমাকে সুদের মাধ্যমে দারিদ্রতা থেকে মুক্তি দিতে চায়, সেটা কি আমরা মেনে নিব? বর্তমানে সেকুলার রাজনীতিবিদদের অবস্থাও একই রকম। তারা আমাদের সমস্যাকে আইডেন্টিফাই করে কথা বলে, আমরা তখন বাহবা দিই, আমরা মনে করি এই একজন মানুষ যে আমাদের কথা বলছে। কিন্তু দিন শেষে সে আমাদেরকে সেকুলার পুঁজিবাদী গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে নিয়েই ঢুকায়।